নমস্কার প্রিয় দর্শক। বঙ্গ রাজনীতিতে যে ভোট যুদ্ধ শুরু হয়েছে, আগামী 23 তারিখ এবং আগামী 29 তারিখ তার যে দুটো পর্যায়ে নির্বাচন হতে চলেছে, এই সময়ে বঙ্গ রাজনীতিতে মূলত তিনটে রাজনৈতিক দল তাদের রাজনৈতিক প্রচার একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। প্রথম জায়গা স্থান দখল করে নিয়েছে, এটা বলার অপেক্ষা রাখেন, অস্বীকার করার জায়গাও নেই, শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্যের খাতায় কলমে থাকা প্রধান বিরোধী দলের যে জায়গা দখল করবার কথা ছিল রাজনৈতিক প্রচারে, সেই জায়গা তারা আর দখল করতে পারছে না। তাদের জায়গা দখল করে নিয়েছে শূন্য পাওয়া একটি রাজনৈতিক দল। খাতায় কলমে প্রধান বিরোধী দল না হলেও এই মুহূর্তে রাজনৈতিক শক্তিতে তারা প্রধান বিরোধী দলের শক্তি তারা সঞ্চয় করে নিয়ে একদম রাজনীতিতে চূড়ান্ত রাজনৈতিক প্রচারে নিয়ে চলে গেছে। বিজেপি খড়কুটোর মতো উড়ে গেছে রাজনৈতিক প্রচারে তারা একদম পেছনের সারিতে। এটা বিজেপি বুঝতে পারছে যে বিজেপি ধীরে ধীরে বঙ্গ রাজনীতিতে খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ মানুষ বিজেপিকে আর বিশ্বাস করতে পারছে না। কারণ মানুষ বিজেপিকে বিশ্বাস করে তাদের বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচারে বিভ্রান্ত হয়ে খানিকটা বিশ্বাস করে তাদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছিল, যাতে করে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে দুর্বল করা যায়। কিন্তু আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি, প্রত্যেকটা নির্বাচনেই বিজেপি খানিকটা শক্তি সঞ্চয় করে এবং বিজেপি এমন কিছু রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস তারা তাদের শক্তি আরো বৃদ্ধি করে। স্বাভাবিকভাবেই মানুষ এটা বুঝতে পেরেছে যে তৃণমূলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চায় বিজেপি, এটা কোনোভাবেই সঠিক নয়। সেই কারণে বিজেপির দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরিয়ে নিয়ে প্রকৃত অর্থেই বামপন্থীরা তৃণমূলের প্রকৃত বিকল্প এবং প্রকৃত বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে তারা খানিকটা প্রমাণও করতে পেরেছে। তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে যত অভিযোগ আছে, তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আপোষহীনভাবে লড়াই করে চলেছে বামপন্থীরা। আর এই বামপন্থীদের প্রথম সারিতে রয়েছে এই মুহূর্তে নবীন প্রজন্মের কিছু লোক, কিছু নেতৃত্ব উঠে এসেছে। তার মধ্যে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, আফরিন বেগমের মতো অসংখ্য তরুণ প্রজন্মের নেতৃত্ব। আর এর মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তরুণ প্রজন্মের নেতৃত্ব নয়, প্রবীণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবং এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে তার নির্বাচনী প্রচার এমন একটা জায়গায় তিনি নিয়ে যেতে পেরেছেন হচ্ছে মানুষের সহায়তা নিয়ে। এই যাদবপুর কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জয় অবধারিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওখান থেকে আর সরানো যাবে না, কারণ তৃণমূলকে রাজ্যের একটা বড় অংশের মানুষ সরিয়ে দিতে চায় শাসন ক্ষমতা থেকে। আর বিজেপি পারবে না, এটা রাজ্যের মানুষ বুঝতে পেরেছে। স্বাভাবিকভাবেই বিশেষ করে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ একটু শিক্ষিত মানুষের বসবাস বেশি ওখানে, এরকম একটা প্রচার আছে। সেই শিক্ষিত মানুষেরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভরসা করছে। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের ভেতরে আদালতের বাইরে তৃণমূলের যে দুর্নীতি ভ্রান্ত নীতি তার একদম মুখোশ খুলে তার তৃণমূলের একদম হচ্ছে কঙ্কালসার চেহারাটি প্রকাশ্যে নিয়ে এসেছে। আর প্রকাশ্যে নিয়ে আসার ক্ষেত্রে প্রধান ভূমিকাই তো ছিল এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই কারণে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি ওখানকার মানুষের এত আস্থা, এত ভরসা, এত বিশ্বাস। আর এটা দেখে বিজেপি ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি বিধানসভায় যেতে পারে, বিধানসভার ভেতরে তৃণমূলকে সহযোগিতা করবার জন্যই যে রাজনৈতিক ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা বিধানসভার ভেতরে করার চেষ্টা করে, সেটা একদম বিধানসভা থেকে উপড়ে ফেলে দেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সঙ্গে বামপন্থীদের আরো বেশ কিছু হচ্ছে প্রতিনিধি পৌঁছবে বিকাশ রঞ্জনের হাত ধরে। স্বাভাবিকভাবে একটা বড় সংখ্যক বিধায়ক যদি বিধানসভায় যায় সিপিএম পার্টির পক্ষ থেকে, বিজেপি বিধানসভায় ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাবে। এবং বিধানসভার বাইরে সিপিএম পার্টির শক্তি বৃদ্ধি মানে বিজেপির রাজনৈতিক শক্তি পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। কারণ পশ্চিমবঙ্গের মানুষ ধর্মীয় মেরুকরণ রাজনীতিকে বিশ্বাস করে না, আর সেটাকেই ক্রমাগতভাবে যে বামপন্থীরা সহায়তা করে, ধর্মীয় মেরুকরণ রাজনীতির বিরুদ্ধে লড়াই করে। তাই জন্যই সব থেকে বেশি আক্রান্ত হতে হচ্ছে রাজনৈতিকভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কোনো অনৈতিক কাজ করার অভিযোগ নেই। সেই জন্য তার একটাই মাত্র তাকে আক্রমণ করার হাতিয়ার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্যে গোমাংস খেয়েছিলেন, এ কথাটা বলে মানুষকে ওই হিন্দুত্বের তাস খেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।
এবার আমি আসি মূল কথায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি গোমাংস খেয়ে থাকেন, তাহলে আর সেটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখ, আধা তৃণমূল আধা বিজেপি, শুভেন্দু অধিকারী তো গোমাংস খেয়েছিলেন বলে জানা যায়। তিনি বিজেপির প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুরে। আচ্ছা, শুভেন্দু অধিকারী গোমাংস খাওয়ার পরে বিজেপিতে গেলে শুভেন্দু অধিকারী পাক্কা হিন্দু হয়ে গেল? তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম ছেড়ে যদি বিজেপিতে যেতেন, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গোমাংস খাওয়ার যে প্রচার, সেটা বন্ধ হয়ে যেত? দেখুন, আমি এটা মনে করি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী গোমাংসকে অপরাধ করেছেন। খাবার হচ্ছে রুচির ব্যাপার। শুভেন্দু অধিকারী খেয়ে থাকলে তার রুচিতে মনে হয়েছে খাওয়া যায়, খেয়েছে, আর এটা তো অখাদ্য নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হওয়া উচিত। তাহলে গোমাংস খাওয়ার পর শুভেন্দু অধিকারী যদি হিন্দু হতে পারে, শুভেন্দু অধিকারী যদি বিজেপির বড় নেতা হতে পারে, তাহলে গোমাংস খেয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা হিসাবে অপরাধটা কি করেছেন? এইটাই হচ্ছে প্রচার করতে চাইছে। আর আমি যে কথা বললাম যে শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছিলেন এবং 1 নয় 2 নয় 3 বাটি গোমাংস খেয়েছিলেন, এটা আমার কথা নয়। 2019 সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমন একজন মানুষ, কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ আলী আফজাল চাঁদ। তিনি প্রকাশ্যে একটি ইউটিউব চ্যানেলের সাংবাদিককে কথাই তো বলেছিলেন যে শুভেন্দু অধিকারী 3 বাটি গোমাংস খেয়েছিলেন, কোথায় খেয়েছিলেন, কার বাড়িতে খেয়েছিলেন, এবং তিনি আবার রাতে খাবার জন্য বাটিতে করে বাড়িতে নিয়ে গেছিলেন। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আমি নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে বাজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। এ কথা তো বলেছিলেন ওই আইনজীবী সৈয়দ আলী আফজাল চাঁদ। কোথাও কি দেখেছেন আলী আফজাল চাঁদ আজও পর্যন্ত সেই কথাটাকে প্রত্যাহার করে নিয়েছে? না, প্রত্যাহার করেনি। আমার চোখে অন্তত পড়েনি যে আলী আফজাল চাঁদ এই কথাটার প্রত্যাহার করে নিয়েছে। তার মানে আর ওই আলী আফজাল চাঁদের বিরুদ্ধে, যিনি বিজেপির এক সময়কার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রার্থী হিসাবে, তার বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে? বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের অন্ততপক্ষে যেটুকুন জানা, শুভেন্দু অধিকারী সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে পরে ঘটনা সত্য। তাহলে শুভেন্দুর যদি গোমাংস খাওয়ার পর তার যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি অপরাধ করেছেন? তাহলে বিজেপি যে দেউলিয়া হয়েছে রাজনৈতিকভাবে এবং মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে, তাদের হারিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি তারা আবার ফিরে পেতে চাইছে, এটা আর কোনোভাবেই সম্ভব নয়। এটা বিজেপি বুঝে গেছে। আর বিজেপি যদি প্রধান বিরোধী দল হতে পারে আবার, তাহলে তৃণমূল কংগ্রেস আবার রাজনৈতিকভাবে খানিকটা শক্তি বৃদ্ধি করতে পারবে, তাদের স্থায়িত্ব থেকে যাবে বরাবরের জন্য। আর এটা রাজ্যের মানুষ তো চায় না। স্বাভাবিকভাবে বিজেপির রাজনৈতিক প্রচারে মানুষ আর এই বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার মানুষ আর ভুলতে চাইছে না। সেই কারণেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পেছনে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজনৈতিক প্রচারে এত মানুষের ঢল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি বিশেষ করে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের এত আস্থা, এত বিশ্বাস, এত ভরসা। অর্থাৎ এক কথায় বলা চলে, বঙ্গ বিজেপির রাজনৈতিক পাঠ চুকিয়ে দেওয়ার জন্যে, ধর্মীয় মেরুকরণ বিজেপির পক্ষ থেকে শেষ করে দেওয়ার জন্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিধায়ক হিসাবে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ পাঠাতে চলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং এই মুহূর্তে শুধু যাদবপুর কেন, বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি হারতে চলেছে। বিশেষ করে উত্তর 24 পরগনায় বিজেপি শূন্য হয়ে যেতে চলেছে। কারণ সব থেকে বেশি হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআর এর মাধ্যমে উত্তর 24 পরগনা জেলায়। বিশেষ করে নদিয়া জেলার হরিণঘাটা সহ ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে, এখানে হিন্দু ভোটাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে কয়েক লক্ষ মানুষ। আর সেই মানুষগুলো কোনোভাবেই আর বিজেপিকে ক্ষমা করতে চাইছেন না। আপনি যদি একটু চলে যান এই সমস্ত এলাকায়, দেখা যাবে বিজেপির প্রতি মানুষ বেজায় ক্ষুব্ধ। স্বাভাবিকভাবেই উত্তর 24 পরগনায় বিজেপি চূড়ান্তভাবে হারতে চলেছে এবং উত্তর 24 পরগনায় বিজেপি শূন্য হয়ে যেতে বসেছে। এটা কিন্তু একটা বড় রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
আর তার মধ্যে সব থেকে বড় কয়েকটি কেন্দ্র রয়েছে। যাদবপুরের কথা তো বললামই, হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তরবঙ্গের দিকে রয়েছে ডোমকল, করণদিঘি। ডিওয়াইএফ এর রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মীনাক্ষী মুখার্জি, এদিকে রয়েছে পানিহাটি কলতান দাশগুপ্ত, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের দীপশিতা ধর, বালিগঞ্জে বিধানসভা কেন্দ্রের আফরিন বেগম, একটি বাচ্চা মেয়ে, এবং এদিকে রয়েছে আপনার ময়ূক বিশ্বাস থেকে শুরু করে আপনার রয়েছে শাহিনদীপ মিত্র বড়নগর বিধানসভা কেন্দ্রে, এবং ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানে বড়নগর বিধানসভা কেন্দ্রে বিজেপি ব্যাপকভাবে হাঁটতে চলেছে। তৃণমূলের কোনো জেতার সম্ভাবনা নেই বড়নগরে। ওখানে শাহিনদীপ মিত্র সিপিএম এর পার্টি বিধানসভায় যেতে চলেছেন এবং সিপিএম পার্টির প্রতিনিধি হিসাবে। রাজারহাট নিউ টাউনের বিজেপির সিপিআইএম পার্টির প্রার্থী তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করে ব্যাপকভাবে জয়লাভ করে বিধানসভায় যেতে চলেছে গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। এইটাই হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের। একটা কথা পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ধীরে 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 অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। আপনার যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়টা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, বিশেষ করে যাদবপুরের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীকালে আরো একটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।